ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্যগুলি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, আজকে আমার শরীরটাও খুব খারাপ, জ্বর এসেছে, কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে। তা যদি গল্প বলতে আমার কোনো অসুবিধা হয় তো সেই ভুল ত্রুটিটা আজকে একটু মার্জনা করবেন। নেক্সট দিন থেকে সেটা ভালো করে বলার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার 68 নম্বর এপিসোড। 67 নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে 67 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর বন্ধুরা, আপনারা নিজেদের এলাকায় যেভাবে আরজি করের এই ঘটনাটার জন্য প্রোটেস্ট বা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেটা চালিয়ে যান, কারণ আমরা চাই দোষীরা যেন শাস্তি পায়, অপরাধীদের যেন ফাঁসি হয়, এটাই আমরা চাই। আর আবারও বলছি, আগেও বলেছি, উই ওয়ান্ট জাস্টিস। তো এবার আসি মেন টপিকে। তো আজকে আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে আসামের করিমগঞ্জ গ্রাম থেকে, করিমগঞ্জ ওই একই হলো, গ্রাম থেকে দেবজিৎ হাজরা। তো দেবজিৎ হাজরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। তো দেবজিৎ হাজরা বলছে, এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছিল প্রায় অনেক দিন আগে, এপ্রিল মাসে যখন স্কুলে একটা ফাংশন হয় তার ঠিক আগের দিন মধ্যরাত। সেদিন ছিল সম্ভবত 13 তারিখ। স্কুল থেকে বাড়ি ফিরে শুলাম, খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমালাম। ঘুম থেকে যখন উঠলাম ঘড়ির কাঁটায় দেখলাম 6টা বাজে। হঠাৎ ফোনটা হাতে নিতেই দেখলাম স্কুলের মনোজ বাবু আমাকে একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে লেখা, আজ সবাই স্কুলে 8টার সময় চলে আসো। তখন আমরা সবাই ভাবলাম এত রাতে স্কুলে ডাকছে। তখন আমি ভাবলাম এত রাতে স্কুলে ডাকছে, হয়তো কালকে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের জন্য হয়তো ডেকোরেশনের কোনো কাজ আমাদেরকে করতে হবে, তাই হয়তো ডাকছে। আমি ফোন করলাম রাজীবকে, কিরে যাবি তো? হ্যাঁ সেটাই তো দেখছি, কিন্তু এই রাত বেরোতে যাওয়াটা ঠিক হবে? 8টা বাজে, স্কুল যেতে তো বেজে যাবে 8টা 25। হ্যাঁ সে অবশ্য ঠিক, কিন্তু দেখ ডেকেছে, যেতে তো হবেই। আচ্ছা আমি অভিজিৎকে ফোন করি, দাঁড়া। হ্যাঁ কর। রাজীব অভিজিৎকে ফোন করলো, অভিজিৎ রাজি হয়ে গেল যাবে। তখন আমরা 3জন মিলে ঠিক করলাম স্কুলের গেটের সামনে 3জনে মিট করব, একসঙ্গে ঢুকবো। যখন স্কুলের গেটের সামনে গেলাম তখন বাজে 8টা 23। দেখি ওই দিক দিয়ে সাইকেল নিয়ে রাজীব আর অভিজিৎ আসছে। 3জন মিলে স্কুলের গেটে যখনই ঢুকবো তখনই দেখছি গেটের কাছে যে লাইটটা জ্বলতো সেই লাইটটা আজকে জ্বলছে না। হয়তো কোনো কারণে খারাপ হয়েছে হয়তো। স্কুল পুরো গুটগুটে অন্ধকার। গেট দিয়ে ঢুকে স্কুলে দেখলাম নিচের একটা ঘরে আলো জ্বলছে। সবাই মিলে ঘরটায় ঢুকলাম। 3জনে ঘরটায় ঢুকতেই দেখলাম বেলুন, সিকলি, তারপর আরো যে সাজানোর বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলো রাখা। তারপর স্যারের জন্য, মানে আমাদের মনোজবাবুর জন্য একটু বসে অপেক্ষা করলাম। তো আগেই বলেছিলাম আমার একটু শরীরটা খারাপ আছে, যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবে, নেক্সট টাইম থেকে ভালো করে বলার চেষ্টা করব। তারপরেই হঠাৎ করে পায়ের আওয়াজ পেলাম। পায়ের আওয়াজ পেতেই আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম কেউ নেই। ভাবলাম তাহলে একবার দরজা দিয়ে বেরিয়ে দেখি তো। আমি যেই দরজা দিয়ে বেরোলাম পেছন রাজীব আর অভিজিৎ আমার আসছিল। দরজা দিয়ে বেরোতেই দেখি আমাদের দারোয়ান চাচা শিবু কাকা এগিয়ে আসছে আমাদের দিকে।
কি এত রাতে তোমরা এখানে? ওই মনোজবাবু ডেকেছে কাকা, কালকে তোমার ইয়েটা আছে না, প্রোগ্রাম। হ্যাঁ, ওই জন্যই ডেকেছে। ও, তাহলে তো অনেক জিনিস সাজাতে হবে। তোমরা তাহলে আজকে আর বাড়ি যেতে মনে হয় পারবে না, কেউই তো আসেনি, তোমাদের তিনজনকেই কাজ করতে হবে। স্যারেরও একটা অসুস্থতা, কোনো একটা দরকারির জন্য স্যার আসতে পারবে না, স্যারের শরীরটা ঠিক ভালো নয়। ও, স্যার যে আমাদের বললো যে 8টার মধ্যে চলে আসতে। হ্যাঁ, বলেছে, পরে আমি ফোন করেছিলাম, তখন অভিজিৎ বলে, শিবু কাকা এতদিন আসনি কেন? ইয়ে, শরীরটা ঠিক ভালো ছিল না রে বাবা, ওই জন্য আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, তাই বলি হঠাৎ এতদিন এলে না আজকে রাত্রির বেলা? হ্যাঁ, ওই শরীরটা ভালো ছিল না তাই। ঠিক আছে, আমি তোমাদের চাদর বালিশ ঠালিশ দিয়ে দিচ্ছি, তোমরা এই ঘরে ঘুমিয়ে পড়ো। আচ্ছা। শিবু কাকার কথায় ঘর দুয়ার সাজিয়ে ঘুমাতে ঘুমাতে বেজে গেল রাত 12:30। তিনজন মিলে ঘুমাচ্ছি, ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক 1টা। রাজীব উঠে বলল, ভাই ভীষণ খিদে পেয়েছে ভাই, বাড়িও তো যেতে পারলাম না, মা বাবাকেও বলে এলাম তিনজন মিলে যে আজকে বাড়ি যাবো না, কি করি বলতো? আরে বাবা, তুই এত চিন্তা করছিস কেন? আমি বললাম, চ আমার সাথে ক্যান্টিনে যাই। এ অভিজিৎ তো ঘুমাচ্ছে, বাড়ি থেকে মনে হয় ভালো মন্দ গিলে এসছে, ঘুমিয়ে পড়লে এখানে। ছাড় ছাড় ছাড়, ঘুমাচ্ছে, ডিস্টার্ব করে লাভ নেই, চ তুই আর আমি ক্যান্টিনে গিয়ে দেখে আসি, ওখানে মনে হয় শিবু কাকা রয়েছে। হ্যাঁ হ্যাঁ চল, দেখি তো ক্যান্টিনে খাবার টাবার পেলে একটু খেয়ে শুই, না খেয়ে সারা রাত ঘুমানোটা ঠিক হবে? ঘুমও আসবে না। হ্যাঁ চ, বলে আমি আর রাজীব মিলে বেরিয়ে পড়লাম ক্যান্টিনের উদ্দেশ্যে। বেরোতেই হঠাৎ করে দেখি ক্যান্টিনের দরজাটা খোলা। আমার একটু অবাক লাগলো, এত রাতে ক্যান্টিনের দরজা খোলা? শিবু কাকা তো ক্যান্টিনে দরজা খুলে থাকে না। ক্যান্টিনে ঢুকতেই দরজা দিয়ে যেটা আমরা দেখলাম, সেটা দেখে প্রায় আমরা নেই বলতে গেলে। দেখছি শিবু কাকা একটা লাশকে চপার দিয়ে ভালো করে কোপাচ্ছে। সেটা দেখতেই রাজীব অজ্ঞান হয়ে যায়। তারপরে শিবু কাকার চোখ আমার দিকে তাকায়, শিবু কাকার মুখ দিয়ে রক্ত ঝরছে। সেটা দেখে আমি চিৎকার করে উঠি, করে অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি হসপিটালের বেডে শুয়ে, আমার সামনে দাঁড়িয়ে মনোজ স্যার, আমার বাবা মা আর ডাক্তার। স্যার বলে, অত রাতে তোমরা তিনজন কি করতে গেছিলে স্কুলে? তখন আমি বললাম, স্যার আপনিই তো আমাদেরকে মেসেজ দিয়েছিলেন তিনজনকে যে স্কুলে চলে আসতে রাতের বেলা, পরের দিন ডেকোরেশন আছে, ডেকোরেশনের কাজ করার জন্য। না, আমি তোমাদেরকে মেসেজ দিইনি। আর কলেজের যে ঘরে তোমরা তিনজন শুয়েছিলে, সেই ঘর থেকে অভিজিতের লাশ পাওয়া গেছে। তোমরা কি জানো সেটা কি করে হয়েছে? সেটা শুনতেই আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। পরে এইভাবে ওই সব বিষয়ে কোনো কথা আমাকে আর স্যার বা ডাক্তার জিজ্ঞাসা করতে বারণ করলেন, আমার মা বাবাকে। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। স্কুল গেলে অন্ধকার হতে দিতাম না, স্কুল যেতাম আর ঝপ করে বাড়ি আসতাম। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত হয়ে গেল, কোনোদিন ওই ক্যান্টিনের দিকে আমি ঘুরে তাকাইনি। ঘুরে তাকালেই শিবু কাকার ওই ভয়ানক চেহারাটা আমার মাথায় আসতো। কি ভয়ানক, কি ভয়ানক। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের 68 নম্বর এপিসোডের ঘটনা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। সেরকম ভাবে হয়তো ঘটনাটা আপনাদের কাছে আজকে শরীর খারাপের জন্য তুলে ধরতে পারিনি। তো নেক্সট ভিডিওতে চেষ্টা করবো যে ভালো করে আরো ঘটনা বলার জন্য।
তো এভাবে যদি আরো আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তো আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন ও আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আপকামিং ভিডিওতে সেগুলো আমরা তুলে ধরবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে। শুভরাত্রি।